কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর আমাদের সকলকেই এই সম্পদকে ভালো রাখতে হবে। যেমনটা আমরা আমাদের বাড়ির সম্পদকে আগলে রাখি, নিরাপদে রাখি, ঠিক তেমনই এই যে স্বাস্থ্যই সম্পদ, আমাদের স্বাস্থ্যটাকেও নিরাপদে রাখতে হবে, সুস্থ রাখতে হবে মোট কথা। আর বর্তমানে যে পরিমাণে হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে, একবার কি ভেবে দেখেছেন আপনার শরীরেও বাসা বাঁধেনি তো এই হার্টের সমস্যা? আসলে কি কারণে আপনার হার্টটা দুর্বল হয়ে যাচ্ছে, কি কারণে আপনারও হচ্ছে হৃদরোগ? হৃদরোগে আক্রান্ত হচ্ছে বর্তমানে বহু সংখ্যক মানুষ। আমাদের আজকের আলোচনা হৃদরোগ নিয়ে। নমস্কার, আমি অনামিকা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন স্বনামধন্য আয়ুর্বেদিক ডক্টর এস.কে. সেন। চলুন তার সঙ্গে পরিচয় করে নিই। নমস্কার স্যার। নমস্কার। বর্তমানে যে পরিমাণে হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে, কথায় আছে কবির ভাষায় যে হৃদয় যার আছে সেই তো ভালোবাসে। আসলে ভালোবাসাটা হৃদয় থেকে নয়, মন থেকে হয়, সেটা আমরা জানি। কিন্তু এই যে মন কোথায় থাকে? মন হৃদয়ে, একদম হৃদয়ে নয়, মস্তিষ্কে থাকে। আর আমরা যে পরিমাণে দেখছি যে হার্টের সমস্যা বেড়ে যাচ্ছে, আসলে হার্টের কাজই হচ্ছে রক্ত পরিশুদ্ধ করা বা সংকোচন প্রসারণ করা, দেহের সমস্ত রক্ত যার মধ্যে গিয়ে জমা হচ্ছে এবং সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে পরিমাণে হার্টের সমস্যা বেড়ে চলেছে, এই হার্টের সমস্যাটা কেন হচ্ছে যদি আমাদের এবং আমাদের দর্শক বন্ধুদের একটু বিস্তারিত জানান। টপিক খুব গুড। অনামিকার বোধহয় আর্টস ছিল। হ্যাঁ, একদমই বাংলা। হ্যাঁ, যে জন্য একটু অসুবিধা হচ্ছে। ইটস কল ব্লাড সার্কুলেশন। একটা হার্টের যদি হোয়াটস দ্য ফাংশন অফ হার্ট, তাহলে আমরা এক কথায় বলবো ব্লাড সার্কুলেশন। কারণ এটা শরীরে একটা বৃহৎ সিস্টেমেটিক ওয়ার্ক। এই ব্লাড সার্কুলেশন যদি 1 সেকেন্ডের জন্য স্টপ হয়ে যায়, সে মানুষটা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। মাঝের মধ্যে হার্ট আমাদের বন্ধ হয়ে যায়, আর সেই বন্ধ হয়ে যাবার ফলেই কিন্তু মানুষটা শেষ হয়ে যায়। লাভডাব শব্দটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আপনার সঙ্গে কথা বলছি। এই এত হিংসা, এত অহংকার, এত জেদ, এত ইগো ইত্যাদি ইত্যাদি আরও যেসব শব্দগুলো আছে, এই শব্দগুলি যারা বই নিয়ে বেড়াচ্ছেন, আমি বিরাট কিছু, আমার এই আছে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে লাভডাব শব্দটা, আমাদের জেদ, অহংকার, মোহ, মায়া, ত্যাগ সব কিছু কিন্তু চলে যাবে। তাই এই ব্লাড সার্কুলেশন যতক্ষণ আমার শরীরে ঠিকঠাক চলছে, যে জায়গায় সার্কুলেশন আপনার স্টপ হচ্ছে না, শরীরের, আমাদের শরীর আছে যে শরীরে সব সময় কিন্তু এই সার্কুলেশনটা হয় না। যেমন আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে কিছু প্যারালাইজড রোগী একদিক বেঁকে, হাতটা একদম চলছে না, যে হাত দিকটা চলছে না, আপনি চায়ের কাপ ধরিয়ে দিন, ফল ডাউন, পড়ে যাবে, সে ধরতেই পারবে না চায়ের কাপটা। কেন? এই যে প্যারালাইজড হয়ে গেছে, আই মিন লোড সেটিং হয়ে গেছে, ওই দিকটার কারেন্ট নেই। কেন কারেন্টটা নেই? কেন? তাই না? ওই দিকে আপনি চেক করে দেখবেন, আমাদের যে দিকটা সুস্থ আছে সেই দিকটা যতটা বেশি সার্কুলেশন হচ্ছে, সেখানে তার থেকে অনেক গুণ কম ব্লাড সার্কুলেশন হচ্ছে। আপনি আজকে যদি পরীক্ষা করতে চান, আমি আপনাকে এখনই ডেমো দেখিয়ে দিতে পারি। আপনার হাতের কাছে যদি কোনো রাবার ব্যান্ড থাকে, আই মিন গার্ডার বলি যাকে, রাবার ব্যান্ড নিয়ে ওই হাতের রিস্টে এই জায়গাটায় বেঁধে দিন টাইট করে। আপনি 15 মিনিট থেকে 20 মিনিট ওয়েট করুন, তারপরে আপনার হাতে চায়ের কাপ দিতে বলুন। আপনি সুস্থ শরীর দেখবেন চায়ের কাপ ধরতে পারছেন না। কেন? কারণ যেখানে বাঁধন দিয়েছেন সেখান থেকে আর রক্ত আপনার এই ওপর অব্দি সার্কুলেশন হতে পারেনি, মানে চলাচল করতে পারেনি, যার ফলে এইটুকু অংশ কিন্তু আপনার লাইক এ প্যারালাইজড মতো হয়ে যাবে আপনার। তাহলে আপনারা যে বসে টিভি দেখেন, অনেকক্ষণ বসে কোথাও সিনেমা দেখেছেন, কারোর সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করেছেন, দেখবেন আপনার পাটা ঝিঝি ধরে। ঝিঝি ধরা, ঝনঝনাহাট, আমাদের মেডিকেল টার্মে বলা হয় নামনেস, রাইট? তাহলে এই যে ঝিঝি ধরে যাওয়া,
তার মানে ওই জায়গায় আপনার রক্ত সঞ্চালন হচ্ছে না। ক্লিয়ার হলো একটা ভালো জিনিস, যে আপনাদের এত ওজন বলেন এই কোমর থেকে গোড়ালি অব্দি ডান দিকটা ঝনঝন করতেছে, বলেন না ফোনে সব, একটাই কজ, আর কিচ্ছু না। ওই জায়গাটা, ওই পাটা, কোমরের পোর্শন থেকে রাইট হিপস পোর্শন অ্যান্ড লিগামেন্ট হয়ে একদম গোড়ালি অব্দি ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না বলেই আপনার একটা দিক টান টান ভাব, স্টিফনেস, ঘুমের মধ্যেও একটা টাস লাগা যাকে বলে আপনারা বলেন আর কি, ঠিক সেই জিনিসগুলো ঘটে আপনাদের সঙ্গে। অনেকক্ষণ বিছানায় বসে আছেন, দেখবেন একটু মুভমেন্ট চেঞ্জ করতে গেলে আপনাকে বেশ দু হাতে ভর দিয়ে আবার মুভমেন্ট চেঞ্জ করতে হচ্ছে। কেন? দীর্ঘক্ষণ বসে থাকার জন্য দুটো পায়ে সার্কুলেশন ভালো করে হয়নি। যাদের একটু ভারী চেহারা তারা আবার কোথাও বসে পড়লে তাদের ব্লাড সার্কুলেশন আরো কম হতে থাকে, কেমন, যে জন্য এই সমস্যাটা হয় তাদের। একদমই তাই, আমরা আলোচনায় থাকবো। তার মধ্যেও আমরা আমাদের এক দর্শক বন্ধুর ফোন পেয়ে গেছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছিলাম, তা আমার অ্যাসিডিটি হচ্ছে, কি বলুন তো, বিকেলে বেশি হয়, প্রচুর পরিমাণে হচ্ছে। আপনি কতদিন শো দেখছেন? হ্যাঁ, আমি দেখছি 2-3 সপ্তাহ ধরে দেখছি আপনার শো। তাহলে এই অ্যাসিডিটির ব্যাপার অনেকবার বলে দেওয়া হয়েছে, আপনি আবার দেখতে থাকুন, পেয়ে যাবেন। গ্যাস অম্বল অ্যাসিডিটি ও রোজ বলে বলে আমার মুখ দিয়ে ফেনা উঠে গেছে। রোজ যদি একই টপিক পড়াতে হয় ক্লাসে, টিচারেরও খানিকটা অসুবিধা হয়, তাই না? শুনতে থাকুন, শুনতে থাকুন, কমন টপিক তো। নেক্সট, হ্যাঁ ভালো হবে, আপনি শুনতে থাকুন, আরো ভালো হবে, আরো অনেক টপিক শুনতে পাবেন। তাই কমন টপিকগুলো একই, গ্যাস অম্বল অ্যাসিডিটি, গ্যাস অম্বল অ্যাসিডিটি বোধহয় কয়েক হাজারবার বলা হয়ে গেছে। সো একটু মন দিয়ে শুনুন শোগুলো। নিজের জন্য আলাদা করে ফোন করলে যে আলাদা করে কোনো ওষুধ বলবো বা হোম রেমেডিজ নয়, সেম, মানব দেহ তো একই সবার, ঠিক না? খালি আপনি বাড়িতে মিল্ক প্রোডাক্ট যেগুলো খাচ্ছেন ওগুলো বন্ধ করুন। মিল্ক প্রোডাক্ট, দুধ, দুধ চা, সিমুই পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, আইসক্রিম, এগুলোকে একটু কষ্ট করে বন্ধ করুন, এমনিই কমে যাবে। আমাদের সঙ্গে আরো কেউ আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা ডাক্তারবাবু আমার সঙ্গেই আছেন, বলুন। হ্যাঁ, টাওয়ার পাওয়া যাচ্ছে না, টাওয়ারে আসুন একটু, টাওয়ারে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি বালিগঞ্জ থেকে টুম্পা মন্ডল বলছি। আমি আমার মায়ের জন্য ফোন করেছি। মা হলদিয়ার পূর্ব মেদিনীপুরে থাকে। মা আপনাকে 2 বার আগে দেখিয়েছে, তো মায়ের নার্ভের প্রবলেমের জন্য দেখিয়েছে, মা অনেকটা সুস্থ আছে। তো আমি বলতে চাইছিলাম যে মায়ের ওয়েট তো খুব বেশি, তো আগে আপনাকে বলেছিল যে ওয়েট লসের জন্য কোনো ওষুধ দিতে, তো আপনি বলেছিলেন যে আগে নার্ভের প্রবলেমটা ঠিক হোক তারপরে। তো মা জানতে চাইছিল যে ওই ওষুধটা বা মেডিসিনটার নাম কি, একটু যদি কাইন্ডলি বলেন তো ভালো হতো। কোন ওষুধের নাম? কিসের জন্য? কোন প্রবলেমের জন্য? ওয়েট লস, ফ্যাট বার্নার, ফ্যাট বার্নার। আচ্ছা, কি রকম? সকালবেলা একটা করে খালি পেটে, আচ্ছা, গরম জলে একটুখানি পাতিলেবুর রস আর কালো জিরে দিয়ে ওই জলটা দিয়ে এই ক্যাপসুলটা খেতে হবে, ফ্যাট বার্নার। আচ্ছা, ঠিক আছে? ওটা অনলাইনেও পাওয়া যায় বা এখান থেকে কালেকশন, আমাদের যে হলদিয়া চেম্বার আছে ওখান থেকে কালেকশন করলেও হবে। আচ্ছা আচ্ছা, ওকে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলতে চান তারা চলে আসতে পারেন আমাদের টিভিতে দেওয়া স্ক্রিনে নাম্বারে। 8348089090। একদমই, যারা গতকাল যাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি তারা কিন্তু আজকে আমাদের সঙ্গে আসতেই পারেন ফোনে। হবে অনেক কথা, হবে অনেক আলোচনা, এবং এর ইতিমধ্যে আরও একটি ফোন পেয়ে গেছি আমরা। হ্যালো, 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 হ্যাঁ বলুন। আমি পার্থদেব সরকার বলছি, নদিয়া থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যালো, ওই আমার অসুবিধাটা হয়েছে কি, আমার বাবা মারা গেছিল। বাবা মারা গেলে 17 দিন আমি না খেয়েছিলাম, বুঝতে পারলেন? আমাদের যে করতে হয়, ওই না খেয়ে থাকার ফলে আমার পরবর্তী মানে যেদিন শ্রাদ্ধ হয় সেদিন একটু ভাত খাওয়ার পরে না অলরেডি প্রচুর আকারে পাতলা পায়খানা হচ্ছিল। হওয়ার পরে তখন তো ডাক্তারি ওষুধ একটা দিয়েছিল, সেইটাতে আমার পায়খানা একদম পুরো টাইট হয়ে গেছে। ত্রিফলা পাউডার খান। হওয়ার পরে এইবার তখন আমার পায়খানাটা মলদা রেখে বেড়ে যায়, আমি মরার মতো হয়ে যায়।
খুব অসুস্থ হয়ে পড়ছিলাম। এইটার কি উপায় আছে? ত্রিফলা পাউডার খাবেন গরম জলে রাত্রিবেলা 1 চামচ, আর সকালবেলা ঠান্ডা জলে 1 চামচ। ত্রিফলা পাউডার আপনার এলাকায় যে কোনো দোকানেই পাওয়া যায়, আয়ুর্বেদিক। ওই সকালবেলা ঠান্ডা জলে, রাত্রিবেলা গরম জলে 1 চামচ করে। ঠিক আছে, ওকে। ধন্যবাদ। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলবো। বলুন। ডাক্তারবাবু, আমি দুর্গাপুর থেকে বলছি। বেশ। আমার ডান চোখটা ছানি পড়েছে। আইসোটাইন ড্রপ ব্যবহার করবেন, আইসোটাইন ড্রপ। টাইন ড্রপ গুগলে টাইপ করুন, পেয়ে যাবেন। বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবেন, পৌঁছে যাবে। গুগলে গিয়ে লিখুন আইসোটাইন। আইসোটাইন, ইয়েস, আইসোটাইন। ওর সঙ্গে একটা ক্যাপসুলও দেবে, আইসো নিউরো। ওই ক্যাপসুলটাও দিনে 2টো করে খাবেন। ওরা কি ওই দেবে না, যা বলতে হবে? না না, ওর সঙ্গে কম্পালসারি দেওয়াই আছে অ্যাটাচমেন্ট। ড্রপটা দিলে ক্যাপসুলটা খেতে হয়। ও আচ্ছা, ক্যাপসুলটা ওরাই দেবে? ওর সঙ্গেই দেবে, ড্রপের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ একটু স্যার বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি স্যারের সাথে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা বলুন। হ্যালো, ফোন করেছেন কেন সেটা বলুন। স্যার আলাদা করে টিভি থেকে বেরিয়ে আপনার সঙ্গে কথা বলবে না। মানে কেটে যাচ্ছে। আর কোথায় কেটে যাচ্ছে? ফোনটা কেটে কেটে যাচ্ছে। বসা হচ্ছে পায়খানাটা। হ্যাঁ, অর্শ হয়ে গেছে, অর্শের ট্রিটমেন্ট করাও। এখন ওই জায়গাটা ড্রাই হয়ে যাচ্ছে, পটি নরম করার ওষুধ খাও, মাংস খাওয়া বন্ধ করো এবং অর্শের ট্রিটমেন্ট করাও। অর্শ শুরু হয়ে গেছে, এরপর ব্লাড আসতে শুরু করবে। ব্লাড এসেছে এর আগে কোনোদিন? হালকা একবার হয়েছিল। তাই অর্শের ট্রিটমেন্ট করো, অর্শের সমস্ত লক্ষণই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাংস খাওয়া বন্ধ করো আগে ফার্স্ট, আর সবজিতে আদা। হ্যালো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। আমি হালুকা থেকে বলছি, আচ্ছা মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা বলুন। মেদিনীপুরে থেকে বলছি আমি। আমার হাতটা খাল ধরে যায় রাত্রে। আঙুলটা যে আটকে যায়, আটকে গেলে আর ছাড়েনি, অনেকক্ষণ বাদে ছাড়ে। ভিডিও কলিং এর নাম লেখান, কারণ ওখানে খুব একটা আপনার ওষুধের দোকান পাবেন না। এখান থেকে মেডিসিন পাঠাতে হবে আপনাকে। ভিডিও কলিং এর জন্য নিচের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করুন। আর হাত মাথায় দিয়ে শুয়ে থাকলে, এমনি হাত করে রাখলে সেগুলোও ঝিনঝিন করে প্রচন্ড। বুঝে গেছি। নার্ভের প্রবলেম আপনার, নার্ভের ট্রিটমেন্ট করান কোনো ডাক্তারকে দিয়ে, আর না হলে ভিডিও কলিং এ নাম লেখান, দুটোর একটা। ওকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। শুনতে পাচ্ছি। বলছি আমার মানে চুলের খুব সমস্যা, ওই জন্য প্রচুর ডাক্তার দেখিয়েছি, তো ভালো হয়নি, ওই জন্য আপনাকে ফোন করেছি। আপনার অ্যাড দেখলাম কালকে। চলে এসো চেম্বারে। কি বলছেন? চেম্বারে চলে এসো। কোথায় চেম্বার আপনার? দমদমে আর বারাসাতে। আর আসার আগে থাইরয়েড আর LFT এই দুটো ব্লাড টেস্ট অবশ্যই করাবে। থাইরয়েড আর LFT লিভার ফাংশন টেস্ট, LFT আচ্ছা। এই দুটো লাগে, কারণ লিভার আর থাইরয়েড আছে ঠিকঠাক আছে কিনা ওইটা দেখার আছে। ওটা থাকলে সব চুল যেটুকু আছে ওটাও উঠে চলে যাবে। কেমন? তো এই দুটো যখন আসবে অবশ্যই এই দুটো টেস্ট করে নিয়ে তোমার সময় মতো চলে আসো। আমাদের রবিবার অবধিও তো খোলা থাকে, তো আপনাদের ফি কত? সব বলে দেবে। ওই নিচের নাম্বারে হেল্পলাইনে কল করে নাও। নিচে দেখো টিভির পর্দায় দুটো নাম্বার দেওয়া আছে। আমি যেটা বলছিলাম, প্রায় ধরেন আমি 22-25 হাজার টাকা খরচা করে ফেলেছি, ঠিক আছে, তবুও মানে কেউ চুল আটকাতে পারেনি, মানে ঝরা খুব বন্ধ করছে না। আপনার 4-5 সাল থেকে হচ্ছে এরকম, 2-4 করে উঠতে পুরো মিডিলটা পুরো ফাঁকা হয়ে গেছে। তুমি শ্যাম্পু কি ব্যবহার করো? নাম বলো শ্যাম্পুটা। শ্যাম্পু আপনার এই ক্লিনিক প্লাস।
তো ক্লিনিক প্লাস, অল ক্লিয়ার এগুলো কোথায় ব্যবহার হয়? গাড়ির গ্যারেজে, যেখানে গাড়ি ধোয়া হয়। তাহলে এই শ্যাম্পু যদি মাথায় দেওয়া হয় অল ক্লিয়ার, তাহলে মাথার চুল যতক্ষণ না ক্লিয়ার করবে ততক্ষণ তোমার পিছন ছাড়বে না। তাহলে শ্যাম্পু কোম্পানির মালিকই বলে দিচ্ছে অল ক্লিয়ার, আর তুমি তার মানে কিসের জন্য মাখছো আমাকে বোঝাও? মাথার চুল ক্লিয়ার করে দেওয়ার জন্য? ওগুলো দিয়ে তো গাড়ি ওয়াশ করা হয়, এত হাই ফ্রিকোয়েন্সি কেমিক্যাল ইউজ করে ওই শ্যাম্পুগুলোতে যে গাড়ি ওয়াশ করা হয়, কার ওয়াশ করা হয়, তাই না? আর সেইটা যদি মাথায় যায় তাহলে চুলের গোড়ার অবস্থাটা কি হতে পারে? বুঝতে পারছো ক্ষতিটা কোথায় করেছো? বাজারের এই সস্তা বলবো না, যথেষ্টই দাম আছে এগুলোর। তাহলে বাজারের এই বাজে অনামি ব্যান হয়ে যাওয়া কোম্পানিগুলোর প্রোডাক্ট যদি ব্যবহার করে মানুষ, তাহলে কি অবস্থাটা হতে পারে? তুমি কি জানো ডাব সাবান এবং শ্যাম্পু ব্যান করে দিয়েছে সরকার থেকে? তাহলে যেগুলো সরকার থেকে খারিজ করে দিচ্ছে ওগুলোকে আর চলবে না। পাবলিক কিন্তু সেগুলো জানে না, তো পাবলিকের কাছে সেগুলো আবার রিসেল করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। আর এটা তো পশ্চিমবাংলা, এখানে কিছু বলা হয় না। এটা এমন একটা জায়গায় আমরা থাকি, এখানে সরকার ব্যান করে দেওয়ার পরেও সেই প্রোডাক্ট আবার চলে। সেটাই, ঠিক তো এখানে তো সাধারণ মানুষ, তোমার তো জানা সম্ভব নয়। এগুলো আমাদের কাছে খবর আসে যে ব্যান করা হলো এতগুলো প্রোডাক্টকে, কিন্তু পাবলিকের কাছে এই খবরটা দেওয়া হচ্ছে না। কিন্তু এইখানে সমস্যা হয়ে যাচ্ছে যে যেগুলো একদম বাজে প্রমাণ হয়েছে আমাদের ল্যাবরেটরিতে, সরকারি ল্যাবরেটরিতে, যে এগুলো মানুষের ব্যবহারযোগ্য নয়, তাই তো তাকে ব্যান করা হয়। তাহলে সেইগুলো দেখো আজকে ইউজ করা হচ্ছে, এবং গাড়িতে ওই তেল, মোবিল এসব লাগা ময়লা কাদা এগুলোকে পরিষ্কার করা হয় এই শ্যাম্পু দিয়ে। তুমি গিয়ে দেখবে যেখানে গাড়ি ওয়াশ করা হয়, কার ওয়াশে একটা জায়গায় যেও দেখবে সেখানে ক্লিনিক প্লাস, অল ক্লিয়ার ইউজ করছে তারা। তাহলে তোমার ভাবা উচিত, আমাদেরও ভাবা উচিত যে এইগুলো যদি মানুষের শরীর বা মাথায় ব্যবহার করি তাহলে তার অবস্থাটা কি হতে পারে। বোঝা গেছে? তুমি আরো টাকা খরচা করে ফেললেও বাবা ওই দেখবে চুল উঠেই চলেছে। তোমার ওই মেন ইউজ করা জিনিসগুলো এখনো তুমি যে ডাক্তারদের কাছে গেছো তারা তোমাকে এখনো রুটিনটা বলে দেয়নি। তুমি একটা দিন আসো সময় করে, নিচের নাম্বারটা নোট করে রেখে দাও, তোমার যেদিন সময় হবে সেই দিন তুমি সময় করে এসো, কেমন? এগুলো একদম একদম ইউজ করা যায় না, একদম মানে ডাল কোয়ালিটির। এগুলো সরকার থেকে ব্যান করে দিয়েছে। এগুলো কেন ইউজ করছো এখন অবধি? তুমি যদি তুমি এমনি কাল থেকে যদি শ্যাম্পু মাখো, নর্মাল অ্যালোভেরা শ্যাম্পু আনো, আদারওয়াইজ আমি যেটা লিখে থাকি সেটা হচ্ছে কোমেক্স, কোমেক্স COMEX। তোমার গুগলে টাইপ করো, ওখানেই দেখাবে, তুমি গুগল থেকেই অর্ডার করে দাও। আচ্ছা আচ্ছা। কারণ এখন চুলে এই অবস্থায় তোমার চুলে যদি তেল দেওয়া হয় আরো বেশি চুল উঠে যাবে, কারণ ওখানে তো কাদা কাদা হয়ে জমে আছে ময়লা। আগে চুলের গোড়াগুলো একদম ক্লিন করে নাও এই শ্যাম্পুটা মেখে, তারপর তুমি আসো। আগে চুল পড়া বন্ধ করতে হবে, তারপর সেটাকে রিগ্রোথ করতে হয়। আগে চুল পড়াটা তোমার বন্ধ করতে হবে, তারপর তো সেখান থেকে নতুন করে চুল তৈরি করার গল্প আসবে। ওটা তো পরে। আগের স্টেপ হচ্ছে তোমার যে চুল পড়ছে সেটাকে আগে বন্ধ করো। তার জন্য কোমেক্স শ্যাম্পু যেটা, সেটাকে ইউজ করো। কতদিন সময় লাগবে? 7 দিন সময় লাগবে কোমেক্স শ্যাম্পু ব্যবহার করলে। প্রতিদিন করবে। ওটা তো মেডিসিন, ওটা নর্মাল শ্যাম্পু নয়। ওটা চুলের জন্য একটা মেডিসিন বলা যায়, ইটস এ মেডিকেটেড শ্যাম্পু। এটা বাজারে কসমেটিক্স এর দোকানে তুমি পাবে না, এটা বড় কোনো মেডিসিন কাউন্টারই পাবে। তার মানে বুঝতে পারছো এটা মেডিকেটেড একবারে। ওটা অনলাইন থেকে অর্ডার করে দাও, ইটস এ হোল ওয়ার্ল্ড চলে এটা। MEX তাই না? হ্যাঁ, COMEX, কোমেক্স। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, তুমি এখন শুধু শ্যাম্পুটাই ব্যবহার করো। বাকি তুমি যেদিন আসবে আমি খাবার ওষুধ, তারপরে সিরাম দিয়ে দেবো যেটা হেয়ার গ্রোথ করায়। তোমার চুল আসবে, যতক্ষণ চুলের শিকড় থাকবে সেখান থেকে চুল তৈরি হতে বাধ্য। আর যদি উঠে পুরো চকচকে একদম মার্বেলের মতো চকচকে হয়ে যায়, সেখানে আমি কেন কোনো ভগবান চুল তৈরি করতে পারবে না। ঠিক, এটা হচ্ছে রিয়েল, একদম শুনে রাখো। কোনো ডাক্তারের কাছে গিয়ে ঠকে যাবে না। যেখানটা উঠে গেছে একদম তেল চকচকে হয়ে গেছে ওখানে আর হবে না, কিন্তু যে জায়গাগুলো পাতলা পাতলা চুল হয়ে আছে ওখান থেকে এখনো রিগ্রোথ হয়ে প্রচুর চুল তৈরি হবে। কেন? ওই জায়গায় তোমার রুটস গুলো আছে, গোড়াগুলো, শিকড়গুলো আছে। ঠিক আছে? ওকে, যেটা হবে সেটা আমার থেকে তুমি রিয়েল জানতে পারবে। আরো কেউ আছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে হরেকৃষ্ণ দাস বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন। ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টরবাবু আমার সঙ্গেই আছেন, বলুন। হ্যাঁ, আমার এই শীতকাল হলে এই 2-3 বছর কাশি আর কফ গড়গড় করে। এটা শীতকালেই হয়? হ্যাঁ, শুধুই শীতকাল, আর সারা বছর নেই।
আগামীকাল ছুটির দিন সকালবেলা গিয়ে অ্যালার্জিটা টেস্ট করাবে, IgE অ্যালার্জি। আপনার অ্যালার্জি টেস্ট করিয়েছিলাম, কত এসেছে? ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, বলছে সামান্য আছে, মানে তেমন কোনো বেশি নেই। কত সেটা কতটা মনে নেই, ডাক্তারবাবু বলেছিল যে সামান্য অল্প বেশি বেশ, নেই। ওই রিপোর্টটাই আমাকে পাঠাবে যেটা তুমি করিয়েছিলে। কতদিন আগের করো বাবা? এটা 3-4 মাস আগে। হ্যাঁ হবে, আর নতুন করে করতে হবে না, কারণ ওই অ্যালার্জি এবং ভিটামিন B12 টেস্ট করাতে হয়। ভিটামিন B12টা যদি কম থাকে সেই মানুষটা সারা বছর সর্দি কাশি থাকবে। ভিটামিন B12 আমাদের শরীরের ইমিউনিটি বুস্টার এটা হিসেবে কাজ করে। কেমন? আচ্ছা। এই ভিটামিন B12 বাড়িতে যদি তুমি খেতে চাও ওষুধ ছাড়াই, সকালবেলা 1 চামচ মধু, 5টা তুলসী পাতা, একটুখানি আদা, এটুকু তুমি সকালবেলা খেতে থাকো, সারা মাছটা দেখবে তোমার ঠান্ডা কম লাগছে। কিন্তু মধুটা অরিজিনাল হতে হবে, ওই ভেলিগুড় আর বাতাসাতেই তৈরি করা মধু খেলে হবে না, কিন্তু মধুটা অরিজিনাল। সঙ্গে একটা গোলমরিচ চিবিয়ে নেবে, তোমার শরীর একদম গরম থাকবে পুরো। কেন? ভিটামিন B কম হলেই তার শরীরটা একদম সবসময় শীত কাতুরে হয়ে থাকবে, এইটা যেন কখনো না হয়। আর এই রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়লেই কাশিটা জোর আরম্ভ হয়ে যায়। তুমি একটা টনিকও কিনে আনবে, আমি ওষুধের নাম বলে দিচ্ছি তোমাকে। হ্যাঁ বলুন স্যার। রেগুলোকাস H, খুব আনকমন নাম, ওষুধটাও আনকমন। 2 চামচ খেলেই দেখবে তোমার কাশি বন্ধ হয়ে গেছে। রেগুলোকাস H লিখে রাখো কোথাও। রেগুলোকাই। ইয়েস, অনলাইনেও পাবে, আমি যার নাম বলি এখান থেকে সব অনলাইনে পাওয়া যায়, তুমি গুগলে টাইপ করো এখনই দেখতে পাবে। রেগুলোকাস H সুপার মেডিসিন বলা যেতে পারে এই শীতকালের জন্য। যারা শুনছেন এই শীতকাল বিশেষ করে বাড়িতে ছোট ছোট বাচ্চা বা বড়দেরও এরকম সর্দি হচ্ছে, রেগুলোকাস H একটা ছোট্ট 100 ml, বেশি দাম নয়, 80-100 টাকার মতো দাম নেবে, সেটা বাড়িতে রেখে দিন। সর্দি কাশি হলেই বাস 2 চামচ দিয়ে দিন বড়দের, আর ছোট বাচ্চা হলে 1 চামচ। সর্দি কাশিটা থাকবে না, কারণ এই বিশেষ করে যারা 10 বছরের নিচে বয়স যাদের, তাদের এই শীতটার মধ্যে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে, তারা তো জানে না প্রোটেকশন নেওয়াটা, বা আরো ছোট বাচ্চারা হামাগুড়ি দিচ্ছে মেঝের মধ্যে, ফ্লোরে, এইতে ঠান্ডাটা আরো টানে বেশি শরীরের মধ্যে। সেই দেখবেন নাক দিয়ে কাঁচা জল ঝরছে, একটু সর্দি কাশি হয়ে যাচ্ছে, ঘুমোবার সময় ঘর করে আওয়াজ হচ্ছে, তার মানে কি বুকে জমে গেছে। এই রেগুলোকাস H সিরাপ একটা বাড়িতে রাখা উচিত আপনাদেরও। ঠিক, ওকে, চলো নেক্সট। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি স্যারের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা বলুন। কোনো গোপন কথা হবে না, খুলেই বলুন, আমি শুনতেই পাচ্ছি পাশ থেকে। হ্যাঁ স্যার বলছি, আমার হচ্ছে 10 বছর ধরে আইবি 10 বছর ধরে কেটে গেল ওই জায়গাটা, আবার রিপিট করুন। ইরিটেবল সিনড্রোম, IBS। হ্যাঁ, ও, তো ওইটা কোন, তো আমি দিতে পারছি না, খাওয়া পুরো ট্রিটমেন্টে, প্লাস মানসিক খুব চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেন্টাল পেশেন্ট হয়ে যাবে। তো IBS তাদেরই বলে যারা পেট নিয়ে মেন্টাল, মানে পৃথিবীতে ঝড় হয়ে যাক, জল হয়ে যাক, বন্যায় ভেসে যাক, সে এই রুগীদের মাথায় কিছু থাকবে না। এই রুগীরা ভাবে তোর পেটটা ভালো যাচ্ছে না, এই বারবার একটা পটি যেতে হবে। আর এই রুগীরা জীবনে কারোর বাড়ি নিমন্ত্রণে যাবে না, আর বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে খাওয়াবেও না, কেন নিজেরা খায় না তো। ঠিক, আচ্ছা, এটার ব্যাপারে ডিসকাশন আর যাচ্ছি না। IBS ইটস এ ক্রনিক লেভেলে চলে গেছে ব্যাপারটা, কারণ না হলে আস্তে আস্তে তুমি দেখবে সংসারে অশান্তি হচ্ছে। মানে তোমার ভালোভাবেও তোমাকে যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো শরীর কেমন আছে, তুমি বলে আর প্রশ্ন করার পাওনি কিছু, জানো তো আমার শরীরটা খারাপ, মানে সাধারণ কথা তো তুমি খিটখিটে হয়ে যাবে। ঠিক এত লং টাইম। ঠিক ঠিক। এখন এজ কত? এজ কত এখন? এজ হচ্ছে 24। ভাগ্যিস 24, যদি 30 বলতে তার মানে বউ বাচ্চা হয়ে যেত, সে আরো ঝামেলা বেড়ে যেত। তুমি একটা দিন সময় করে আমার কাছে চলে এসো, IBS এর কয়েকটা মেডিসিন আছে, ওটা স্পেশালি, ওটা নিয়ে যাও, ঠিক হয়ে যাবে। আর কালকে সকাল থেকে কাঁচা পেঁপে খাবে, খোসা না ছাড়িয়ে। কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে 50 গ্রাম ওজনের টুকরো একটা সকালবেলা খালি পেটে চিবিয়ে। আমি দেখলাম তো খালি পেটে যে কোনো জিনিস খাই খুব অ্যাসিড করে, কাঁচা পেঁপে আমি খেয়ে দেখলাম খুব অ্যাসিড। তুমি কাঁচা পেঁপে খেয়েছো কিন্তু খোসাটা ফেলে দিয়ে, খোসাটার মধ্যেই তো মেডিসিনটা আছে, মেইন জায়গাটাই তো তুমি ফেলে দিয়েছো। ঠিক আছে, মানে এত ব্যায়াম এক্সারসাইজ করে না কুচ্ছি ব্যায়াম করতে হবে না। এটা আবার IBS আবার ব্যায়াম করবে কেন? উফ, মেডিসিন খেলেই হবে। আর আজকে থেকে একদম দুধ থেকে যা তৈরি হয় টোটাল বন্ধ করবে, যত রকমের শাক আছে বন্ধ করবে, দুধ আর শাক। IBS হচ্ছে ডিএনএ, আমাদের অনেক সময় ডিএনএও যায়, অনেক সময় লুসিনেশন হয়। হ্যাঁ, সেই জন্যই তোমাকে বলে দেওয়া হচ্ছে দুধের আর শাক প্রোডাক্ট পুরো বন্ধ রাখো। আমি যেটা বলে দিচ্ছি শোনো, টোটাল সব বন্ধ, কিন্তু
বুঝে রিকভারি দিচ্ছে না কেন? আমি বাকি মেডিসিনটা এসে নিয়ে যাবে, আর ঘরোয়া টোটকাটা যেটা বলে দিলাম করতে থাকো। চলো সকালে কাঁচা পেঁপে 15 গ্রাম মতো। খোসা না ছাড়িয়ে। আচ্ছা ঠিক আছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ বলুন। ম্যাডাম বলছি কি যে ডাক্তার সাহেব বলছি বলছি যে আমার পাছায় কোমরে স্পন্ডলাইটিস হয়েছে। হ্যালো, স্পন্ডলাইটিস হয়েছে, তারপর কি হলো? স্পন্ডলাইটিস হয়েছে, ধরা পড়েছে কি 4L45। ওই এক্সরে প্লেটটা নিয়ে চেম্বারে দেখা করবেন, কেমন? যদি ঠিকঠাক ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গিয়ে থাকে, পা দুটো ঝিঝি ধরে যায়, তাহলে আপনি চেম্বারে দেখা করবেন। আর না হলে এখন বাড়িতে থাকুন, আর একটু বাড়াবাড়ি হোক, তারপর দেখা করবেন। ওকে। হ্যালো হ্যালো নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমি সিঙ্গুর থেকে বলছি। আমি সিঙ্গুর থেকে দীপালি ছাড়া বলছি। আমার হাজবেন্ড পড়লাম ছাড়া, আমরা হলাম ডাক্তারবাবুর পেশেন্ট। তা ওই ওজন বেড়ে যাচ্ছে বড্ড বেশি। ইস, আপনার নাম্বারটা বলুন। এই ওজন বাড়াবার কি চেষ্টা করছে আমি কি বলবো আপনাকে। হ্যাঁ, আমরাও চেষ্টা করছি ওজনটা আমাদের বাড়ুক। আপনি কি খেয়ে বাড়ালেন বলুন প্লিজ আমায়। আমার নাম আপনার নাম জিজ্ঞেস করিনি, আপনি ওজনটা বাড়ালেন কি খেয়ে? না, আমার খাওয়া অনেক কন্ট্রোলেই আছে, কিন্তু ওজন তবুও থামছে না। 83 কিলো হয়ে গেছে। ওজনের জন্য তো একদম হাঁটুর ব্যথা কমছে না। দিদি ভাই, আপনি 100 হলে যোগাযোগ করবেন, আপনার মেডিসিন ফ্রি। এখন নয়, আমরা প্রাইস দেবো একটা আপনাকে, একদম প্রাইস, ছবি তুলে পোস্ট করব, ঠিক আছে? 100 হোক, আমরা আছি, আপনার সাথে আছি, চালিয়ে যান পুরো। আপনার কথা মতো কালো জিরে আর ওই গরম জল, পাতি লেবু, মধু সব খাওয়াচ্ছি, কিন্তু ওজনটা তো অনেক বেড়ে যাচ্ছে। দুপুরে ঘুমাচ্ছেন না দিদি? না না, ঘুমটা মাঝে খুব বেড়ে গেছিল, একদম কমাতে পারছিলাম না। আমার সঙ্গে রাগারাগি হয়ে যাচ্ছিল। কেন? এই গুলুমুলু চেহারা আমার দেখতে কত ভালো লাগে জানেন? না না, রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যে কেউ যাচ্ছে। এই যে দানা ঝড় এলো, তাদের কাউকে সাবধান হতে হবে না, ঝড়ের ক্ষমতা নেই আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি নেক্সট যেদিন আসবেন আমাকে একটু মনে করিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, ওই যে পাতি লেবু, কালো জিরে, ওই যে মধু, ওই যে খাচ্ছে, কিন্তু এখন তো ওষুধ চলছে, এখনো তো চলুন না। 2 মাস পরে, এই তো আগের মাসে গিয়েছিলাম। হ্যাঁ, আপনাকে কোনো মেডিসিন এখনো দিইনি তো, ওর সাথে এখনো অ্যাপেল সিডার ভিনিগার মেশাতে হবে। আপনাকে অর্ধেক বিদ্যাটা শেখানো হয়েছে, বাকি পুরোটা দিইনি তো এখনো দীক্ষা, ওটা পরের দিনে দেবো। আর একটু ওজন বাড়ুক, আমিও তো দেখতে আপনাকে গুলুগুলু থাকলে কি সুন্দর লাগে জানেন? আপনাকে চেহারা কমাবেন না প্লিজ, ঠিক আছে? আর বাড়ির দাদাকে বলে দেবেন যেন অশান্তি না করে। লাভ নেই ডাক্তারবাবু, আর বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে, নেক্সট। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। বলছি রামপুর থেকে সামন্ত বলছিলাম। আমার মা আপনার হচ্ছে প্রায় 2 বছর দেখানো হলো। এর হচ্ছে এখন সমস্যা হচ্ছিল, ওই প্রচন্ড রোগা হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, আর হচ্ছে একটু ক্যান্সার আছে। তা এতদিন ওষুধ খেলা ছিল, আমরা প্রবলেম হলে বলে উন্নত একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে নিয়ে যেতাম। সেই ডাক্তারবাবু দেখে বললো যে এটা ক্যান্সার থেকে চলে গেছে ব্রেনে। করা যেতে কিছু বুঝতে পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ও কি এমআরআই করিয়েছে? না না, করে নেই। আপনার কাছে প্রথম এমআরআই
তাতে তো সাইজ বেড়েছিল। দ্বিতীয় এমআরআই আপনি যখন করালেন তো সাইজ সমান কিছু ধরা পড়লো না, আর শুধু ওষুধগুলো এবার মেন্টাল ডিসব্যালেন্সের জন্য গুলো সেটাও তো ঠিক হয়ে গিয়েছিল আলটিমেটলি। শেষ লাস্ট যখন দেখেছি তখনও এমনি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম বা বিরাট কিছু ছিল না, সামান্যই ছিল। কিন্তু এখন শুকিয়ে যাচ্ছে, দেখলো দেখেই সব বললো। তারপর আমার 2011 সালে এমনি ইউট্রাসে ক্যান্সার অপারেশন ছিল, একটা ইউট্রাসে উড়ানো হয়েছিল। তা তিনি বলছেন এরকম ব্যাপার। ঠিক আছে, তুমি ওই চেম্বারে একদিন দেখা করো, কয়েকটা টেস্ট করাতে হবে, কারণ আমাকে তো কনফার্ম হতে হবে, নাহলে তো দুম করে আবার ক্যান্সার কারোর কথা শুনে তো ক্যান্সার ট্রিটমেন্ট করে দেওয়া যায় না। ওনার রিয়েলি কনফার্ম ক্যান্সার হয়েছে কিনা সেটাও তো জানতে হবে, তাই না? তো সিএ আগে টেস্ট করাও, এএফপি করাও, কেমন? সিইএ কার্সিন এমব্রাইজেনিক অ্যান্টিজেন অ্যান্ড আলফা ফেটোপ্রোটিন, এএফপি এই দুটো, আর সিবিসি আপাতত এইটুকু করাও, তারপর আমি সাক্ষাতে বাকি টেস্ট লাগবে কিনা দেখে নেব। সিইএ, এএফপি অ্যান্ড সিবিসি, ঠিক আছে? হ্যাঁ, এটা করে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, কারণ শ্যাম্পুরে এখন ডেট বাকি আছে, শ্যাম্পুরে খুব বাকি নেই, কাছাকাছি দিন 10 মধ্যেই আমি যাব। আচ্ছা, আমরা আবার একটু আলোচনায় ফিরে যাব। ছিলাম হৃদরোগ নিয়ে, হার্টের রোগ নিয়ে। এই যে হার্টের সমস্যা, এত সমস্যা ঢুকে যায় যে হার্টও থেমে যায় মাঝে মধ্যে। একদমই তাই। তবে এই যে ফোনগুলো কিন্তু আমাদের কাছে দর্শক বন্ধুদের ভালোবাসা, আর এই ভালোবাসাটা একজনের সমস্যা কয়েক হাজার লোকের সলিউশন। কারণ আপনারা যে সবাই পার্টিকুলার নিজেরা ফোন করতে চান যে না আমাকে হয়তো বোধহয় আলাদা কিছু বলবে, না, সবার যে আলাদা হবে তা নয়। কারণ কমন যেগুলো ব্যাপার, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, এর জন্য 7-8 রকমের হোম রেমেডিজ আমি অলরেডি বলে রেখেছি আপনাদের কাছে, আপনারাও জানেন। তো সেগুলো অল্টারনেট করে করে ইউজ করে দেখুন আপনার কোনটা স্যুট হচ্ছে। কারণ সবসময় যে দামি ওষুধ হলেই আপনার স্যুট হবে এমন কোনো মানে নেই। পেটে যাবার পর সেটা কিন্তু সইতে হবে পেটে, সে যদি হজম না হয় মেডিসিনটাও, তাহলে আপনার স্যুট হলো না, কোনো কাজ হবে না কিন্তু। তাই এই যে হোম রেমেডিসগুলোও বলি, সেটা আপনাকে ওই যে 7-8 রকম দেওয়া আছে, আপনি অল্টারনেট করে করে দেখুন যে কোনটা আপনার স্যুট হচ্ছে, তবেই সেগুলো ইউজ করবেন। আচ্ছা স্যার, যে হার্টের সমস্যা নিয়ে আমরা ছিলাম, আসলে হার্টের সমস্যার লক্ষণগুলি কি কি? মানে কখন আমরা বুঝবো যে না আমার সত্যি হার্টে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে বা হার্টের কোনো রোগ হচ্ছে? এই লক্ষণ বা সিমটমস গুলো কি কি? যদি ক্রনিক জায়গায় চলে যায়, নাড়িবিদ্যা থেকে আমরা জানতে পেরেছি বহুদিনের এটা একটা ট্রিটমেন্ট পদ্ধতি, নাড়িবিদ্যা। যেভাবে পালস আগে চেক করা হতো, এখানে চেক করে দেখলেই বোঝা যাবে সেটা ফাস্ট হচ্ছে কিনা। নর্মাল 72, সেটা 100-এ যাচ্ছে কিনা বা 120-তে চলে গেছে কিনা, 1 নম্বর। দ্বিতীয়, হার্টে যদি চিনচিন বা ভার ভার মনে হয় বা শ্বাসকষ্ট একটু মনে হয়, কোনো একটা তো সিমটম দেবে, দিলে দেখতে হবে সেই মানুষটা ঘেমে যাচ্ছে কিনা কারণে অকারণে, অথবা সেই মানুষটার কপালে এবং নাকে প্রচন্ড ঘাম দেয় কিনা, তেল তেল হয়ে আছে কিনা। সেই মানুষগুলো হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এগুলো একদম ন্যাচারাল ফেস স্টাডি আমাদের আয়ুষে যেগুলো আছে তা থেকে বলছি আমি জানি না অ্যালোপ্যাথি সিস্টেমে তো সব ব্লাড টেস্টের মাধ্যমে বা অন্যান্য ইকোকার্ডিও, অ্যাঞ্জিওগ্রাম, ওগুলো পরে, ওগুলো সব প্যাথিতেই আছে। ওগুলো যে শুধু অ্যালোপ্যাথি ডাক্তাররাই করায় তা নয়, প্রতিটা প্যাথিতে এগুলো লাগে। কিন্তু একটা বাড়িতে খাওয়া দাওয়া করা নর্মাল মানুষ, তার হঠাৎ হার্টের সমস্যা হচ্ছে কিনা সেটা আপনি ফলো করতে পারেন। তার কারণে অকারণে কপাল আর নাকটা ঘেমে যাচ্ছে কিনা, এবং ঘেমে যাওয়া মানে শুধু রুমাল দিয়ে মুছে নিলেই হবে না, একদম তেল তেলা ব্যাপারটা থাকবে। মানে আঙুল দিয়ে টানার পর দেখবেন চিট থাকছে একদম, ঠিক সেরকম চিট ধরা ঘাম যুক্ত হবে, তেল তেল ব্যাপারটা থাকবে। এটা খুব দরকার। ইমিডিয়েট একটা লিপিড প্রোফাইল করান, এই লিপিড প্রোফাইলটা খুব দরকার আছে। ইটস এ ভেরি এসেন্সিয়াল ব্লাড টেস্ট ফর হিউম্যান বডি। 6 মাসে একবার করে এটা প্রতিটা মানুষেরই চেক করা দরকার আছে। যদি দেখেন যে লিপিড প্রোফাইলে ট্রাইগ্লিসাইড অ্যান্ড কোলেস্টেরল হাই হয়ে আছে, ওভার 200-200-র ওপরে দেখাচ্ছে, তাহলে ইমিডিয়েট এই খাবারগুলোকে অফ করুন। নাম্বার 1 হচ্ছে বাদাম, নাম্বার 2 মিল্ক প্রোডাক্ট, নাম্বার 3 মাটন, নাম্বার 4 সর্ষের তেলে রান্না, নাম্বার 5 সি ফিশ, সামুদ্রিক মাছ।
কোনো রকমের সি ফিশ চলবে না। এই খাবারগুলোকে কন্ট্রোল করে দিলে হুট করে বিপদ হওয়ার সম্ভাবনা অনেক কম, এবং ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল বেশি থাকলে তার মেডিসিন নেবার চেষ্টা করুন। তাহলে একটা মানুষকে মোটামুটি আবার বেঁধে দেওয়া হলো। এবার আপনি একটা ইকোকার্ডিও করে দেখতে পারেন। ফার্স্ট ইসিজি হবে, ইসিজিতেই অর্ধেক রিপোর্ট পাবেন, তারপর ইকোকার্ডিও কমপ্লিট ট্রিটমেন্ট পাবেন। ইকোকার্ডিওর পরেও যদি দেখেন যে না আরও সমস্যা হচ্ছে, ব্লকেজ দেখাচ্ছে, তাহলে এনজিওগ্রামের দরকার আছে। কত পার্সেন্টেজ ব্লকেজ সেটা পুরো জানতে পারবেন। আচ্ছা, ব্লকেজ 35%, 45%, 50% এই অবধি হয়, কমন ডিজিজ আজকের ডেটে। দুম করে অপারেশন না, কিন্তু আমি আবার বলে দিচ্ছি। এবার বলবেন হার্টের ব্যাপারেও, হ্যাঁ হার্টের ব্যাপারেও না। একটা মানুষের মাথার চুল থেকে পায়ের নখ অবধি যে কোনো সমস্যায় আয়ুর্বেদ সাথ দিতে পারে। আমি বরং বলতে পারি যেমন অনেক জায়গা আছে, অনেক ডিজিজ আছে যেখানে অ্যালোপ্যাথি নাক গলাতে পারে না। কেন? সেই জায়গায় মেডিসিন সাপোর্ট নেই। একটা সাধারণ বলি, আমাশা, অ্যালোপ্যাথির মেডিসিন খুঁজে দেখান তো, যে আমাশাটা সেরে যাবে। ভদ্রলোক এসে বলবে আমাকে 3-4 মাস খাবার পর যে এখন কমপ্লিট কিওর আমি আছে। তাই এইরকম অনেক ডিজিজ আছে। আমি জানি আমার অনেক শো অ্যালোপ্যাথি ডক্টররাও দেখেন না, আমি কোনো কন্ট্রাডিকশন করছি না কিন্তু, বা আমি শুধু আয়ুর্বেদের বাহবাও দিচ্ছি না। যেটা যাদের অ্যালোপ্যাথি ইজ ফার্স্ট ফর এমার্জেন্সি পিরিয়ডস, এমার্জেন্সি মোড এসে গেল, আপনার অ্যালোপ্যাথির দরকার আছে। মারাত্মক লুজ মোশন হচ্ছে, ডায়রিয়া হয়ে গেছে, মারাত্মক ফিভার, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, এই জায়গাগুলোয় আপনাকে দারুণভাবে হেল্প করবে অ্যালোপ্যাথি, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়ার জন্য। যদি বলেন যে এটাকে ভালো থাকার জন্য ব্যবস্থা করে দিন, না, আপনাকে ভালো করে দেওয়ার জন্য ওই ব্যবস্থা নয়। আমাদের বোঝা দরকার আছে কিন্তু যে কোন মেডিসিনটা, এই যে আয়ুর্বেদ, এটা কি ধরনের ট্রিটমেন্টটা করে। রোগটাকে কি রেখে দেবার, ম্যানেজ করে দেবার, না মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে সমাপ্ত করে। অ্যালোপ্যাথি কি করে? সে কি কিওর করছে, ম্যানেজ করে দিচ্ছে, না ইমিডিয়েট ম্যানেজ করছে? ম্যানেজমেন্ট ফর লং টাইম অর ইমিডিয়েট, এইটা জানার প্রয়োজন আছে কিন্তু। না হলে আপনি কিন্তু ফারাক না বুঝলে রাইট ট্রিটমেন্ট পাবেন না, কোনো দিন পাবেন না। বুঝে গেছে? তো এই জিনিসগুলো যদি সাধারণ মানুষ এখনো না বোঝে যে কোন পর্যায়ে কোন ট্রিটমেন্টে যাওয়া উচিত আছে। Any emergency case, obviously you go for allopathy. Any emergency case আমরা কিছু করতে পারবো না। যদি বলেন যে এটাকে একটা ভালো জায়গায় তো দাঁড় করাতে হবে, নর্মাল জীবনে ফেরার উপায় কি, তাহলে বলবো আয়ুর্বেদ। কারণ আমি আয়ুর্বেদটা চিনি, আমি তাকে ঘেটে আসছি, এত বড় হয়েছে আয়ুর্বেদ ঘেটে বংশ পরম্পরায়। আমরা আলোচনায় ছিলাম, আজই থাকবো। ততক্ষণ আমরা আমাদের আরো এক দর্শক বন্ধুর ফোন নিয়ে নেব। হ্যালো হ্যালো হ্যালো, না উনি একটু ফোন অন করে বলে ঘুমাতে গেছেন, আবার ফিরে আসলে ডাকবো। আপনি ঘুমান, ভাঙলে ডাকবো আমরা। হ্যালো হ্যালো, কথা বলো বাবা অবলাকান্ত। শুধু তুমি নয়, না কথা বলেছে। বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা গেছে একটু। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বাবা হ্যাঁ ডাক্তারবাবু, আমি শান্ত বলছিলাম। হ্যালো, হ্যাঁ হ্যালোর পরেরটা বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি শান্ত বলছি। বর্ধমান থেকে? হ্যাঁ, না না, আমি দমদম থেকে, এয়ারপোর্ট থেকে। আচ্ছা, আপনি আপনার সঙ্গে সে দেখা করেছিলাম, গাড়ি দাঁড়িয়ে ছিল। বলুন। মোটামুটি মেডিসিন খেয়েছি, মোটামুটি আমার এখন অ্যালার্জিটা এখন অনেকটাই আছে। ভালো আছে? হ্যাঁ অনেকটাই ভালো আছে ডাক্তারবাবু। তাহলে শান্ত এবার তো জামাই ষষ্ঠী যাওয়া যাবে তো? হ্যাঁ যাওয়া যাবে স্যার। বলছি কি, আমার ওষুধ কমে গেছে, আপনি এর মধ্যে কি দমদমে যাবো? কালকেই চলে এসো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, নমস্কার। 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 ওকে ওকে। হ্যালো হ্যাঁ বলুন। আস্তে আস্তে উত্তেজিত হতে হবে না।
যাও গিয়ে জয়েন্ট এক্স ট্যাবলেট কিনে আনো। জয়েন্ট এক্স ট্যাবলেটের নাম, জয়েন্ট এক্স এক্স। ট্যাবলেটটা দিনে দুবার, দুপুরে খাবার পর একটা, রাতে খাবার পর একটা। আর আমাদের যে মলমটা আছে গ্রিন বাম, ওটা হাঁটুতে লাগিয়ে আকন্দ পাতার সেঁক দিতে বলো। গ্রিন বাম, গ্রিন বাম, ওটা হাঁটুতে লাগিয়ে সন্ধ্যাবেলায় একটু আকন্দ পাতার সেঁক দিতে বলো। ঠিক আছে, ওকে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি যে ডাক্তারের সাথে কথা বলবো? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন। বলছি কি আমার থাইরয়েড, বুঝলেন তো, ওই থাইরয়েডে আমার পরীক্ষা করেছিলাম, তখন হয়েছিল TT3 1.02, আর ফোরটা ছিল TT4টা ছিল 5.77, আর 77 যেটা, আর থাইরয়েড VHH ওটা হলো 8.65। এবার কি করতে হবে আমার? ওটা ওষুধ এখন খাচ্ছি, 50 টাকার ওষুধ খাচ্ছি আমি। 50টাকে ওটা 25 করুন। 50 লাগবে না, জিরোই চলে এসছে। জিরোতে চলে এসছে আপনার TSH। আপনি 50 নয়, এখন 25 খান। সে বুঝতে পেরেছি, আমাদের বাঙালি, পশ্চিমবাংলার বাঙালি জাতি 5 বছরে একবার থাইরয়েড টেস্ট করে, আর ডাক্তারবাবু যে পাওয়ারটা বলে দেয় ওটা 5 বছর ধরে খায়। আমি হাড়ে হাড়ে চিনি এই বাঙালি পেশেন্টে। তাই করছেন তো আপনিও? টেস্ট অনুযায়ী ওষুধের পাওয়ার বদলাতে হয়। আর ডাক্তারের কাছে জানি তো জীবনে আর। হ্যাঁ, করা দরকার তো। প্রতি 3 মাসে একবার থাইরয়েড টেস্ট করতে হয়। আর আপনি 5 বছর আগে করেছিলেন, তখন গান্ধীজি বেঁচে আছে। ও আমার ওষুধ অনুষ্ঠান দেখলে কি আপনার থাইরয়েড কমবে নাকি? আমার অনুষ্ঠান দেখে আমাদেরকে চেম্বারে আসতে হবে, তবে আপনার থাইরয়েড কমবে। আমার একটা বিরাট একটা প্রবলেমও আছে, সেটা হলো আমার বডির একটা প্রবলেম। এটা আমার যখন বডিটা পায়, আমি 2 মিনিট আগে আমি বুঝতে পারি না যে হবে। তা আগে পটি হওয়া সারান, আগে আপনার থাইরয়েডের আগে পটি হওয়া সারান, তারপর আসবেন। ঠিক আছে? হ্যাঁ। আমাদের সঙ্গে আরো এক দর্শক বন্ধুকে পেয়ে গেছি এই মুহূর্তে। হ্যালো, আচ্ছা বলুন। আমার যে ডান পায়ের গোড়ালি দিয়ে চলতে গেলে রাখছি, যাও 1 চামচ চুন নিয়ে আসো, আর 3 চামচ গুঁড়ো হলুদ বের করতে বলো। একটা বাটির মধ্যে জল দিয়ে মিক্স করো। আগে মিক্স হয়ে গেলে ওটাকে গরম করবে। গরম গরম অবস্থায় ওই গোড়ালির পিছন দিয়ে প্রলেপ করে লাগিয়ে আধা ঘন্টা রেখে দেবে, তারপর ঠান্ডা জলে ধোবে। ঠিক এইভাবে 7 থেকে 8 দিন। ঠিক আছে? আবার করো, আবার করো। তোমার চুনে না হলে হলুদে ভেজাল থাকলে আমার কিছু করার নেই, নাহলে অরিজিনাল হলুদ নিয়ে নাও। এখন গুঁড়ো হলুদে কি দিয়েছে আমি তো জানি না। চুন হলুদ আমার আবিষ্কার না তো, এ তো আজ থেকে 5000 বছর আগে থেকে চুন হলুদ ব্যবহার হয়ে আসছে, তাই না? তুমিও ছোটবেলায় শুনেছো চুন হলুদে আচ্ছা আচ্ছা হাঁটুর ব্যথা চলে গেছে, গোড়ালির ব্যথা চলে গেছে। যারা আগে মাঠে খেলতে যেত, বড় চোট লাগায়, চুন হলুদ লাগিয়ে ব্যথা কমে আবার পরের দিন মাঠে নেমেছে, তাই তো? তাহলে চুন হলুদ, তোমার যদি হলুদে ভেজাল থাকে সেখানে আমার কিছু করার নেই। হলুদটা যেন ঠিকঠাক হয়, কারণ ওটা তো মেন ইনগ্রিডিয়েন্টস ওখানে না। যদি হলুদে দেখো ভেজাল হচ্ছে, তাহলে নর্মাল তাজা হলুদ একদম তাকে থেতো করে নাও, নিয়ে চুন দিয়ে মিশিয়ে গরম করো, তাতেও কাজ হবে। ঠিক আছে? হতে বাধ্য কাজ। চুন হলুদ যদি কাজ না করে, পৃথিবীর কোনো ওষুধ কাজ করবে না। যে করো, আবার করো। ক্যালকেনিয়ান স্পোর হয়ে গেছে, তোমার গোড়ালির হাড় বেড়েছে, তাই ব্যথাটা হচ্ছে। আমাদের হাতের সময় খুবই কম, আজকের শেষ কল। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। শুনছিলাম যে আমার মায়ের বয়স 70 বছর। হ্যালো, শুনতে পাচ্ছি, পরেরটা বলুন। মায়ের বয়স 70 বছর। বিছনায় উঠতে গিয়ে হিপ জয়েন্টটা ভেঙে গেছে। হ্যাঁ, ডাক্তারের কাছে পড়ে গিয়ে না, পড়ে গিয়ে না, উঠতে গিয়ে খাটে। আচ্ছা, খাটে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের কাছে গিয়েছিলাম। সে তো অপারেশন কথা বলবে। হ্যাঁ,
সে তো অপারেশনের কথাই বলবে, কতটা ভেঙেছে ওটা দেখার আছে, কিভাবে ভেঙেছে সেটা দেখার আছে। ভেঙে কি সরে গেছে পুরো ডিসলোকেট একদম? আচ্ছা, আপনি এক্সরে প্লেটটাকে পাঠান। সেটা বলতে পারবো না এক্সরে প্লেট না দেখে। হ্যাঁ, এক্সরে না দেখে এসব আবার ট্রিটমেন্ট হয় নাকি? হাতুড়ে ব্যাপার হয়ে যাবে তো ব্যাপারটা। ঠিক, ওটা এক্সাক্ট দেখার দরকার আছে, কতটা সরে গেছে, কোন দিকে মুভ করেছে, সেটা না দেখে বাবা রাইট ট্রিটমেন্ট হবে না। ওকে, একদমই তাই। আজকের সময় বলছে বিদায় নিতেই হবে। যারা ফোন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আমাদের ভালোবাসুন আর দেখতে থাকুন অবশ্যই মায়া টিভি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।